আজ ৮ এপ্রিল বুধবার বিকেল ৫টায় গোলাম কিবরিয়া আছে এডিটর স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। কামরুজ্জামানের রায়ে স্বাক্ষর করেছেন সব বিচারক, কিছুক্ষণের মধ্যেই যাচ্ছে কারাগারে। নির্বাচনের প্রচারে ব্যস্ত প্রার্থীরা মাঠে, আব্বাসের স্ত্রী বিএনপি সমর্থন আশা করছেন মাহি। ডাস্টবিন সরিয়ে এখনো ট্রান্সফার স্টেশন তৈরি করতে পারেনি ডিসিসি, দুর্ভোগে নগরবাসী। নারায়ণগঞ্জে প্রায়ই ঘটছে নৌ দুর্ঘটনা, বাল্কহেড চলাচলের জন্য সময় বেঁধে দেওয়ার দাবি। নামি দামি ব্র্যান্ডের পোশাক স্থানীয় বাজারে শর্তভঙ্গের অভিযোগ এনেছে বিদেশি ক্রেতারা। কামরুজ্জামানের রিভিউ আবেদন খারিজ করে দেয়া রায়ে সই করেছেন 4 বিচারক। আপিল বিভাগের সংশ্লিষ্ট বিভাগ থেকে এটি পাঠানো হয়েছে রেজিস্ট্রার কার্যালয়ে। সেখান থেকে কপি পাঠানো হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় এবং অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে। আসামিপক্ষ রায়ের কপির জন্য আবেদন করলে তাদেরও কপি দেওয়া হবে বলে জানিয়েছেন অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ। তিনি জানান, রায়ের কপি ট্রাইব্যুনাল থেকে পাঠানো হবে কেন্দ্রীয় কারাগার ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে। পরে কেন্দ্রীয় কারাগারে রায়টি পড়ে শোনানো হবে কামরুজ্জামানকে। জানতে চাওয়া হবে তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কিনা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বিস্তারিত জানতে তার কাছে। বিচারকরা তো রায়ের স্বাক্ষর করেছেন সব বিচারক, এখন পরবর্তী ধাপগুলো কি আমাদেরকে একটু যদি বলেন। এটা তো আপনারা শুনেছেন যে রায় সই হয়ে গেছে এবং এটা আপনার বিচারপতিদের কাছ থেকে রেজিস্ট্রার অফিসে যায়। রেজিস্ট্রার অফিস সেটাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠাবে এবং সেখান থেকে জেল কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে রায়ের কপি। জেল কর্তৃপক্ষের কাছে যাওয়ার পর কামরুজ্জামান যদি প্রাণ ভিক্ষা করতে চান রাষ্ট্রপতির কাছে, সেই ক্ষেত্রে কি অপেক্ষা করতে হবে নাকি কতক্ষণ সময় পাবেন তিনি এ বিষয়ে? প্রাণ ভিক্ষার বিষয়টি কতক্ষণের মধ্যে নিষ্পত্তি হবে? না, তাকে একটা রিজনেবল সময় দিতে হবে যে উনি যদি প্রাণ ভিক্ষার সিদ্ধান্ত নেন তাহলে সেই দরখাস্তটা লেখার সময় তো ওনাকে দিতে হবে। এই দরখাস্ত উনি লিখলে সেই দরখাস্ত রাষ্ট্রপতির কাছে চলে যাবে এবং রাষ্ট্রপতি তখন এটাকে বিবেচনা করবেন। রাষ্ট্রপতি যদি ওনাকে প্রাণ ভিক্ষা দেন বা ওনার দরখাস্ত মঞ্জুর করেন সেই ক্ষেত্রে তো একরকম, আর যদি রাষ্ট্রপতি এটাকে কোনো রকম বিবেচনায় না নেন, নাকচ করে দেন, তাহলে সেটাও আবার ওনাকে জানাতে হবে এবং তারপরেই আপনার দ্বন্দ্ব কার্যকর করার প্রক্রিয়া শুরু হবে। এবং এটা দিন বা ক্ষণ, তারিখ এগুলো সব নির্ধারিত হবে সরকারের যেভাবে নির্দেশ করবেন সরকারের আদেশ অনুসারে। আপনি রিজনেবল টাইমের কথা বলেছেন দরখাস্ত লেখার জন্য, এই সময়টা সাধারণত কতক্ষণ হয়ে থাকে? এটা ধরেন এটা কয়েক ঘন্টাও হতে পারে, আর উনি যদি অসুস্থ থাকেন এটা একদিনও হতে পারে। এই রিজনেবলনেসটা হবে যারা কর্তৃপক্ষ তাদের বিবেচনায়, যেটা একটা দরখাস্ত লেখার ব্যাপারে, প্রস্তুত করার ব্যাপারে যত সময় লাগে সেটাই সময়। রিভিউ রায় বাতিল করলেও আদালত 36 পৃষ্ঠা রায় দিয়েছে আমরা জানি। সেখানে আদালতের মূল পর্যবেক্ষণ কি ছিল এই 36 পৃষ্ঠার রায়ে? মূল তারা যেটা আর্গুমেন্ট করেছিলেন যে তারা নতুন একটা তথ্য পেয়েছেন, তারা একটা বই সংযোজন করেছিলেন এবং সেই বইতে আমাদের যে 3 জন মহিলার সাক্ষী, তার ভিতরে একজন সাক্ষী কারফুলি বেগম, তার সাক্ষ্য সম্বলিত একটা ইন্টারভিউ তারা সেই বইতে সংযোজন করেছেন এবং তাতে কারফুলি বেওয়া কামরুজ্জামানের কথা বলেননি। এটাই তারা বলতে চেয়েছেন যে যেহেতু কারফুলি বেওয়া অন্য একজনের কাছে ইন্টারভিউতে
কামারুজ্জামানের কথা বলেননি, সুতরাং এই কথা বিবেচনা করে তার দণ্ড কমানো যেতে পারে। তো আপিল বিভাগ লিখেছেন যে বইটা তারা পড়েছেন, এই বইটা পড়ে তাদের কাছে মনে হয়েছে যে এটা একটি ফরমাইশি বই। তার কারণ এই বইতে পড়ে মনে হয়েছে সারা দেশে যত রকম হত্যাযজ্ঞ, যত অপকর্ম, এগুলো শুধু পাক আর্মি করেছে। আলবদর, রাজাকার, আল শামস, এদের যে দুষ্কর্ম, এই সমস্ত দুষ্কর্ম সম্বন্ধে কোনো রকম কিছুই এই বইতে ওনারা খুঁজে পাননি। সেই জন্য এই বইটা যে গ্রহণযোগ্যতা সম্বন্ধে ওনাদের কাছে খুব প্রশ্ন উঠেছে, সুতরাং এটাকে ওনারা বিবেচনায় নেননি। আর তাছাড়া আদালতে যে মহিলারা যে সাক্ষ্য দিয়ে গিয়েছেন, সেই সাক্ষ্যের সাথে এবং তার সাথে সামগ্রিক অবস্থা বিবেচনা করলে এই মহিলা সাক্ষীদের সাক্ষ্যে কোনো রকম সেটাকে অবিশ্বাস করার কোনো কারণ তাদের কাছে মনে হয়নি। এই গেল একটি পয়েন্ট। আরেক ওনারা বলেছেন যে যেহেতু দুটো চার্জে কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, একজন মুক্তিযোদ্ধা হত্যা, গোলাম মুস্তফাকে হত্যা করার জন্য, এবং সোহাগপুরের এই বিধবা পল্লী যেটা এখন পরিচিত, এখানে 144 জন লোককে মেরে ফেলার জন্য। এবং আসামি পক্ষের আইনজীবী যেটা বলেছেন খন্দকার মাহবুব হোসেন, যেহেতু গোলাম মুস্তফার হত্যাকাণ্ডের ব্যাপারে তাকে মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন করা হয়েছে, সুতরাং এই সোহাগপুর এই হত্যাকাণ্ডের ব্যাপারেও সেটা মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড করা যেতে পারে। তো আদালত এটাকেও অ্যাকসেপ্ট করেননি, বলেছেন যে এখানে যেই ধরনের বিভীষিকাময় কর্মকাণ্ড হয়েছে, এখানে একমাত্র মৃত্যুদণ্ডই হতে পারে এর উপযুক্ত শাস্তি। আর তারা অন্য একটি আর্গুমেন্টও করেছিল যে পৃথিবীর বিভিন্ন দেশে এখন মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে না, সুতরাং তাকেও মৃত্যুদণ্ড না দেওয়া হোক। এই ব্যাপারে আপিল বিভাগ বলেছেন যে না, পৃথিবীর যে সমস্ত দেশে মৃত্যুদণ্ড আছে এবং কোনো কোনো দেশে মৃত্যুদণ্ড আবার পুনঃপ্রবর্তনের চিন্তা করা হচ্ছে, কাজেই এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করে তারা যে সমস্ত বক্তব্য তুলেছিলেন, সব বক্তব্যগুলো মিট আপ করে এই রিভিউ পিটিশনটা দেওয়া হয়েছে। ফলে এটা প্রায় আপনার 36 পৃষ্ঠার মতন এটা হয়ে গেছে। অর্থাৎ আসামি পক্ষের আইনজীবী যে সমস্ত বক্তব্য উত্থাপন করেছিলেন, সব বক্তব্যগুলোকেই এখানে মিট আপ করা হয়েছে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, অনেক ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে কেন্দ্রীয় কারাগারের সামনে আছেন সহকর্মী মাহবুব আলম, কথা বলছি তার সঙ্গে। মাহবুব আলম, ফাঁসির প্রস্তুতি সম্পন্ন আমরা জেনেছি, এখন সেখানে সর্বশেষ অবস্থা কি, নিরাপত্তা এবং পরিবেশটা কি সেখানে? জি কিবরিয়া, আপনি জানেন যে গত দুদিন ধরেই এই ফাঁসি কার্যকরের বিষয়টি সারা দেশ জুড়ে একটি আলোচনার বিষয়, এবং সাধারণ মানুষের মধ্যেও কিন্তু কৌতূহলের কোনো শেষ নেই। সেই দৃশ্যই আমরা দেখতে পাচ্ছি ঢাকা সামনে। এখানে প্রচণ্ড ভিড় রয়েছে মানুষের। সাধারণ মানুষ গণমাধ্যম কর্মীদের কাছে জানতে চাচ্ছেন যে আজকে এই রায় কার্যকর করা হবে কিনা। কিন্তু এই রায় কার্যকর করার আনুষ্ঠানিকতা শুরু করার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা, সেটি হচ্ছে যে এই রায়ের কপি। মূলত এখন পর্যন্ত আমি নিশ্চিত হয়েছি যে সেই রায়ের কপি এসে পৌঁছয়নি ঢাকা কেন্দ্রীয় কারাগারে। আরেকটি তথ্য আপনাকে আমি দিতে চাই কিবরিয়া, সেটি হচ্ছে যে আমাদের অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম যে বিষয়টি আমার কাছে মনে হয়েছে যে উনি বলতে চাচ্ছিলেন, আপনি তাকে বারবার প্রশ্ন করছিলেন যে যদি প্রাণ ভিক্ষার আবেদন করে তাহলে যে রিজনেবল সময়ের ব্যাপারটা সেটা কতক্ষণ, উনি সুনির্দিষ্ট করে আসলে এই সময়টা না বলে এড়িয়ে গেলেন। এটি নিয়েও সাধারণ মানুষের প্রচণ্ড কৌতূহল রয়েছে। আর সেই কৌতূহল মেটানোর জন্যই আমি কারা অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তার সাথে কথা বলেছি। তারা যেটি আমাকে জানিয়েছেন যে আসলে এই দণ্ড কার্যকর করার ক্ষেত্রে দু ধরনের প্রক্রিয়া ফলো করা যেতে পারে। সেটি হচ্ছে যে একটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন রয়েছে সেই আইন মেনে দণ্ড কার্যকর করা, আরেকটি হলো যে কারা বিধি অনুযায়ী এই জামাত নেতা কামরুজ্জামানের দণ্ড কার্যকর করা। যে কোনো আইন ফলো করতে গেলেই
যেটি করতে হবে মূলত এই রায়ের কপি কারাগারে আসার পর তাকে পড়ে শোনানো হবে এবং তিনি আসলে রাষ্ট্রপতির কাছে মার্সি পিটিশন করবেন কিনা সেই সম্মতির ব্যাপারে তার সাথে আলোচনা করা হবে। তিনি যদি প্রাণ ভিক্ষার আবেদন করেন তাহলে কিন্তু কারাবিধিতে স্পষ্ট উল্লেখ রয়েছে যে এ নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করার জন্য, চিন্তা ভাবনা করার জন্য তিনি 7 দিন সময় পাবেন। আর যদি তিনি প্রাণ ভিক্ষার আবেদন না করেন, সঙ্গে সঙ্গে নাকচ করে দেন সেটি, তাহলে কারাবিধি অনুযায়ী করতে গেলে দণ্ড কার্যকর, তাহলে তাৎক্ষণিকভাবে তার ফাঁসি কার্যকর করার ক্ষমতা রাখে কারা কর্তৃপক্ষ। আর যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে করতে হয় তাহলে তিনি সেই প্রস্তাব নাকচ করার বিষয়টি সঙ্গে সঙ্গে কারা কর্তৃপক্ষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করবে, তার মানে সরকারকে অবহিত করবে। তখন কিন্তু পুরো বিষয়টি চলে যাবে সরকারের কোর্টে, তখন সরকার যে সিদ্ধান্ত দিবে ঠিক সেই মাহবুব, আরেকটা বিষয় জানতে চাচ্ছি আপনার কাছে, আপনারা কি কামরুজ্জামান রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবেন কিনা এরকম কোনো তথ্য আপনাদের কাছে আছে? এরকম কিছু জানতে পেরেছেন তিনি প্রাণ ভিক্ষা চাইবেন নাকি চাইবেন না? যে এই বিষয়টি নিয়ে কিবরিয়া কামরুজ্জামানের যে আইনজীবী শিশির মনির তার সাথে সাংবাদিকরা কথা বলেছেন এবং কথা বলার আমরা যেটি পেয়েছি তার কাছে জানতে চাওয়া হয়েছিল যে এই রায়ের বিরুদ্ধে যে প্রাণ ভিক্ষার যে আবেদনের যে প্রক্রিয়া সেটি ফলো করবেন কিনা এই জামাত নেতা কামরুজ্জামান। তার উত্তরে শিশির মনির যেটি আমাদেরকে জানিয়েছেন যে এই রায়ের কপি ঢাকা কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছানোর পর আইনজীবীর সাথে বসে কথা বলে সেই সিদ্ধান্ত চূড়ান্ত করবেন কামরুজ্জামান। সে বিষয়ে তিনি এখনো সিদ্ধান্ত চূড়ান্ত করেনি। আরেকটি তথ্য আপনাকে আমি জানিয়ে রাখি যে তার বিরুদ্ধে যে এই আপিল বিভাগের রায় বহাল রয়েছে সেই বিষয়টি কিন্তু ইতিমধ্যেই জানতে পেরেছেন কামরুজ্জামান এবং সেটি জানার পরও তিনি মুষড়ে পড়েননি। ঢাকা কেন্দ্রীয় কারাগারের 8 নম্বর সেল, যেটি কন্ডেম সেল হিসাবে পরিচিত, সেই ছেলেই তিনি রয়েছেন এবং ঢাকা কেন্দ্রীয় কারাগারের একজন কর্মকর্তার সাথে একটু আগে আমি কথা বলেছি তার আসলে অবস্থান এখন কেমন। তিনি যেটি বলেছেন তিনি স্বাভাবিক আচরণই করছেন এবং স্বাভাবিক খাবার খেয়েছেন এবং তসবিহ জপছেন বসে বসে। সর্বশেষ তথ্য হলো এটি। মাহবুব, আজকে কি কামরুজ্জামানের পরিবারের কেউ বা আইনজীবীরা তার সঙ্গে দেখা করেছেন? না কিবরিয়া, আসলে আজকে কামরুজ্জামানের পরিবারের পক্ষ থেকে কেউ ঢাকা কেন্দ্রীয় কারাগারে দেখা করতে আসেননি। আর কারা বিধি অনুযায়ী আসলে দেখা করার সেই সুযোগও নেই, কারণ আপনি জানেন যে পরশুদিনই কামরুজ্জামানের পরিবারের 12 সদস্য ঢাকা কেন্দ্রীয় কারাগারে এসে তার সঙ্গে দেখা করে গেছেন। তবে আরেকটি তথ্য আপনাকে আমি কিবরিয়া দিতে চাই, সেটি হচ্ছে যে অতীতেও এই ঢাকা কেন্দ্রীয় কারাগারের একাধিক ফাঁসির দণ্ড কার্যকর করার প্রতিবেদন করার যে অভিজ্ঞতা, সেটি থেকে আমি একটি জিনিস বলতে চাই, সেটি হচ্ছে যে আজকে এখন পর্যন্ত ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশেপাশের দৃশ্য দেখে বোঝার কোনো উপায় নেই যে এই ঢাকা কেন্দ্রীয় কারাগারে হয়তোবা আজকে কোনো ফাঁসির দণ্ড কার্যকর হতে পারে। তার মানে এখানে অতিরিক্ত কোনো নিরাপত্তার আয়োজন এখন পর্যন্ত করা হয়নি এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের বাড়তি নিরাপত্তার যে প্রস্তুতি সেটিও আমরা লক্ষ্য করতে পারিনি। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী হচ্ছে যে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখন একটি বৈঠক করছেন বলে আমি জানতে পেরেছি। তবে সেই বৈঠকের আলোচ্য বিষয়সূচি কি রয়েছে সেটি সম্পর্কে এখনো সুনিশ্চিত হতে পারেনি। তবে ধন্যবাদ মাহবুব, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এডিটর স্পিকে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি 40 সেকেন্ড পর।